দেখুন, রাজ্য সরকার তা এতদিন ঠেলে ঠেলে নিয়ে এসেছে, তারপরে 26-এ ভোট আছে, ভোট পর্যন্ত যদি নিয়ে যেতে পারে, তো ভোটে যদি তারা ক্ষমতায় না থাকে, অন্য দল ক্ষমতায় আসে, তো তাদের ঘাড়ে পড়বে। অতএব তাহলে রাজ্যের শাসক দল সফল, তারা যেটা চাইছিল। এখন সুপ্রিম কোর্টের উচিত যে এই তাদের অন্য কোর্টে মামলা আছে, অতএব সে এখানে থাকবে না, অথচ তার জন্যই ডেট দেওয়া হয়েছে, তার জন্য মামলা না পেয়েছে বলে তো আপনাদের যে আইনজীবী আছে তাদেরকে দিয়ে বলেন। অর্থাৎ খুব বেশি সময় না দিয়ে বা লং ডেট না দিয়ে কাছাকাছি ডেট দিয়ে যা হোক তাদের একটা রায় দেওয়া। দেখুন, হলফনামা দিয়ে যদি তারা মিথ্যা কথা বলেন, তাহলে তাদের বিরুদ্ধে সেটা যদি প্রমাণ করা যায় যে তারা মিথ্যা কথা বলেছেন, তাহলে আইন অনুসারে তাদের সাজা হবে। একেবারে গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম টানা 4 দিন ধরে ডিএ মামলার শুনানি হয়েছিল, এবং শেষ যে শুনানি, সেই শুনানিতে অ্যাডভোকেট কপিল সিব্বাল তিনি নিজেই বলেছিলেন যে তিনি কিছু বলতে চান, তাই 10 মিনিট সময় লাগবে। সেই জন্যই আজকে একেবারে ডিএ মামলার শুনানির ডেট দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু তার কোনো গুরুত্বপূর্ণ মামলা পড়ে যাওয়ায় তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি, এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টে। কি বলবেন, এটা কি রাজ্যের আবারও কোনো চাল বলা যেতে পারে? চাল মানে এই যারা আইনজীবী থাকেন, কোর্টে কিভাবে মামলাটাকে পিছিয়ে দেওয়া যায় তারা অনেক ভালোভাবে জানেন। তো অতএব তিনি অন্য একটা মামলা থাকতেও পারে, কিন্তু এমনও হতে পারে যে মামলাটা পিছনের জন্যই তারা অন্য একটা মামলায় দরকার পড়ে গেছে, তাও হতে পারে। তো এটা খুব ভালো কাজ আমি বলবো না, এবং অনেক দিন ধরে মামলাটা চলছে। সুপ্রিম কোর্টের উচিত যা তাদের ঠিক মনে হয় সেরকম একটা রায় তাদের দিয়ে দেওয়া উচিত। কিন্তু এই যে বারংবার আইনি ভাষায় বলতে গেলে ডিলেটরি ট্যাকটিক্স যেটা তারা ফলো করছে, এটা কি টিকবে রাজ্য সরকারের? অর্থাৎ ডিএ তারা না দিয়ে কি বেঁচে যেতে যাবে? দেখুন, রাজ্য সরকার তা এতদিন ঠেলে ঠেলে নিয়ে এসেছে, তারপরে 26-এ ভোট আছে, ভোট পর্যন্ত যদি নিয়ে যেতে পারে, তো ভোটে যদি তারা ক্ষমতায় না থাকে, অন্য দল ক্ষমতায় আসে, তো তাদের ঘাড়ে পড়বে। অতএব তাহলে রাজ্যের শাসক দল সফল, তারা যেটা চাইছিল। এখন সুপ্রিম কোর্টের উচিত যে এই তাদের অন্য কোর্টে মামলা আছে, অতএব সে এখানে থাকবে না, অথচ তার জন্যই ডেট দেওয়া হয়েছে, তার জন্য মামলা না পেয়েছে বলে তো আপনাদের যে আইনজীবী আছে তাদেরকে দিয়ে বলেন। অর্থাৎ খুব বেশি সময় না দিয়ে বা লং ডেট না দিয়ে কাছাকাছি ডেট দিয়ে যা হোক তাদের একটা রায় দেওয়া উচিত। আচ্ছা, একেবারেই আমরা দেখতে পেলাম এই যে শুনানি, এই শুনানির আগে রাজ্যের পক্ষ থেকে একটি হলফনামা জারি করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই হলফনামায় বলা হয়েছিল যে রোপা 2009 সেটা নাকি শুধুমাত্র, মানে সেখানে ডিএ নাকি শুধুমাত্র একটি সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতে যে ডিএ দিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। তো সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হওয়ার দরকার কি যদি ওটার প্রয়োগ না হবে? অতএব এটা কোনো যুক্তিসঙ্গত কথা বলে আমার মনে হয় না। আমার আশা করি সুপ্রিম কোর্টও এরকম আজগুবি যুক্তি মানবে না। কিন্তু তারা সেই সেই জিনিসেরই সংজ্ঞা আইনে দিই যে সংজ্ঞাটার প্রয়োগ আছে, নাহলে সংজ্ঞা কেন দিতে যাবে? কিন্তু স্যার একেবারে সেই হলফনামা আরও একটি যে গুরুত্বপূর্ণ জিনিস একেবারে উল্লেখ ছিল যে ডিএ স্ট্যাটিক, ডাইনামিক নয়। আপনার কি একই মত? দেখুন, আমি এর আগেও আপনাদের চ্যানেলে বলেছি যে কোনো সরকারি কর্মচারীকে একটা নির্দিষ্ট বেতনে এবং তার কত ইনক্রিমেন্ট হবে সেগুলো জানিয়ে একটা স্কেলে তাকে নিয়োগ করা হয়। তো যদি জিনিসপত্রের দাম না বাড়ে তাহলে কিন্তু ডিএ বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে আমার যে বেতনটা ছিল সেইটা বাজার দরের সঙ্গে এটা উঠতে পারে না, কম পড়ে যায়। সেই জন্যেই এটাকে মহার্ঘ ভাতা বলে। জিনিসপত্রের দাম বেড়েছে বলে সেইটাকে মোকাবিলা করার জন্য এই ভাতাটা দেওয়া হয়, এবং এটা কিসের উপর নির্ভর করে? যে সর্বভারতীয় যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে তার উপর। অনেকে ভুল করে এটা বলছে কেন্দ্রীয় হারে ডিএ। না, কেন্দ্রীয় সরকারও এই কনজিউমার ইন্ডেক্স অনুসারে ডিএ দেবে কিনা ঠিক করে। তো রাজ্য সরকারেরও এই কনজিউমার ইন্ডেক্স ধরে ডিএ দেয়া না দেয়া ঠিক করা উচিত। অতএব সেখানে অন্য কোনো প্রসঙ্গ আসে না, মহার্ঘ ভাতা। অতএব জিনিসপত্রের দাম বাড়লে ভাতার প্রশ্ন আসছে, দাম যদি না বাড়ে তাহলে ভাতার প্রশ্ন নাই।
কিন্তু ভবিষ্যতে নাকি এই রোপা 2009 ডিএ নির্ধারণের ক্ষেত্রে নাকি শেষ কথা নাও বলতে পারে, রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে। দেখুন, সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে দেন তাহলে সেটা কেন্দ্রের আইন, রাজ্যের আইন সকলের উপরে সেটা প্রযোজ্য হবে। কারণ সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেটা সব কোর্টে বাইন্ডিং। তো অতএব রাজ্য সরকার যদি এমন কোনো আইন করেন যেটা তাদের ঠিক মনে হচ্ছে না, সংবিধান সম্মত নয়, তাহলে সেই আইনকে সুপ্রিম কোর্ট বাতিলও করতে পারে। সেই হলফনামায় তারা এটাও বলেছে যে যে বকেয়ার জন্য মামলা করা হয়েছে কোনো বকেয়া নাকি বাকি নেই। দেখুন, হলফনামা দিয়ে যদি তারা মিথ্যা কথা বলেন তাহলে তাদের বিরুদ্ধে সেটা যদি প্রমাণ করা যায় যে তারা মিথ্যা কথা বলেছেন, তাহলে আইন অনুসারে তাদের সাজা হবে। স্যার, সেই জায়গায় আমরা দেখতে পেলাম একেবারে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের যে ইউথ হস্টেল, সেই দুটি প্রসঙ্গ টেনে এনে বলা হচ্ছে যে সেখানে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়া হয় যেমনটা আমরা জানি, কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে চেন্নাইয়ে তামিলনাড়ুর হারে ডিএ দেওয়া হয়, কেন্দ্রের হারে নয়। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যখন ডিএ দেবে তখন তাদের হারে ডিএ দেবে, তামিলনাড়ুর হারেও নয়, কেন্দ্রীয় সরকারের হারেও নয়। তবে কেন্দ্রীয় সরকার কত ডিএ দেবে, তামিলনাড়ু কত ডিএ দেবে বা আমাদের রাজ্য সরকার কত দেবে সেটা নির্ভর করে, মানে দেওয়া উচিত কত, সেটা অল ইন্ডিয়ার কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর। কিন্তু এআইসিপিআই তো তারা মানছে না, বিভিন্ন যে নথি সেই নথি থেকে জানা যাচ্ছে, তাহলে তারা কোন সূচক মেনে ডিএটা দিচ্ছে, এই প্রশ্ন তো থাকছে। মানছে না তা নয়, যতটা জিনিসপত্রের দাম বেড়েছে তারা ততটা ডিএ দিচ্ছে না, খানিকটা দিচ্ছে। দাম যদি না বাড়তো তাহলে এটা দেওয়ারও কোনো দরকার হতো না। ডিএ তো স্ট্যাটিক তারা বলছে। দেখুন, স্ট্যাটিকের সংজ্ঞা তারা কী দিয়েছে আমি জানি না, তো স্ট্যাটিক মানে যেটা স্থির থাকে, বাড়ে না, কমে না। তো ডিএ বাড়ে বলেই তো সেটা স্ট্যাটিক হতে পারে না। ডিএ যদি জিনিসপত্রের দাম কমে যায়, ডিএ কমতেও পারে। কিন্তু দিল্লি এবং চেন্নাইয়ে নাকি লিভিং অফ কস্ট বেশি, সেই জন্য তাদের ডিএটা সেই পরিমাণ দেওয়া হয়, তাহলে এখানে কি লিভিং অফ কস্ট বেশি না? চেন্নাইয়ের থেকে তো যতদূর মনে হয় এখানে বেশি লিভিং অফ কস্ট। সেটা যারা তথ্য নিয়ে এটা বিশ্লেষণ করেছেন তারা ভালো বলতে পারবেন, আমি সে ব্যাপারে মন্তব্য করব না। কিন্তু জিনিসপত্রের দাম, যেটা সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা তো চেন্নাইয়ের ক্ষেত্রে যা, দিল্লির ক্ষেত্রেও তাই, কলকাতার ক্ষেত্রেও তাই, সেটা তো আলাদা নয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বারংবার এরকম বঞ্চনা করা হচ্ছে, এর কারণটা? রাজ্য সরকার, আরও খুব পরিষ্কারভাবে বলতে গেলে রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন সেই দল দেখুন অবলীলাক্রমে যে ক্লাবে পুজো করছে তাদেরকে 1,10,000 টাকা দিয়ে দিচ্ছে, বা তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বা এরকম সমর্থন, সবুজ সাথী, আমাদের ঘর আমাদের সমাধান, একবারে হ্যাঁ হ্যাঁ, একদম লাখে লাখে টাকা দিয়ে দিচ্ছে। অতএব রাজ্য সরকারের টাকা নাই, এটা কেউ মানবে বলে আমার মনে হয় না। আসলে রাজ্য সরকারের ডিএ দেওয়ার ইচ্ছে নাই, রাজ্য সরকারের পদে যারা আছেন তাদের। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, এই যে বারংবার ডিলেটরি ট্যাকটিক্স তারা ব্যবহার করছে আইনি ভাষায় বলতে গেলে, এটা কি সুপ্রিম কোর্টে টিকবে বলে আপনার মনে হয়? অর্থাৎ যারা সরকারি কর্মচারী তারা একেবারে আইনি লড়াইও যেমন করছেন, রাস্তায় রাজপথে আন্দোলনও করছেন, সেরকম তারা কি সেই ডিএ ছিনিয়ে আনতে পারবে? কোর্টের জজ সাহেবরা রাজ্য সরকারের ব্যাপারটা বুঝতে পারার ফলেই বলেছেন যে দরকার হলে পরপর দিন শুনে আমরা নিষ্পত্তি করব, অরিজিনাল মামলাটা কিছু অ্যাডক কিছু না করে। কিন্তু সুপ্রিম কোর্টও তো বারংবার সময় দিচ্ছেন, তাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? মুশকিল হয় যে জজ সাহেবরা যে থাকেন না, যারা বিখ্যাত আইনজীবী আছেন, তাদের কোনো আবেদন করলে তারা সাধারণত ফেলতে পারেন না, এটা তাদের বাধ্যবাধকতা কোথায় তারাই বলতে পারবেন। আমার মতে তো জজ সাহেবদের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া।